নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি দেখি, নিফটি 0.92% বেড়ে বন্ধ হয়েছে। তবে গ্লোবাল মার্কেটের যা পরিস্থিতি তাতে কিন্তু সবাই ভয় পাচ্ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজার আজকে কিন্তু সকলকে চমকে দিয়েছে। দেখুন, বাজার কখন নামবে, কতটা নামবে সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু সবাই জানে বাজার একদিন ওপরে উঠবেই। কারণ এই যে পতন, সেগুলো কিন্তু সাময়িক, আর ঊর্ধ্বগতি সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী। দেখুন, এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ, তারপর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, তারপর যদি দেখেন এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এইগুলো কিন্তু চলতেই থাকবে। এইগুলোকে পেছনে ফেলেই কিন্তু বাজার একদিন ওপরে উঠবে। তাই আপনি যদি লং টার্মের ইনভেস্টর হতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলোকে ইগনোর করতে হবে। এরপরে বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন 0.84% বেড়ে বন্ধ হয়েছে। তারপর নিফটি ব্যাংক এইটা 0.1% বেড়েছে। তবে যদি শুক্রবারের মার্কেট দেখেন, আমেরিকার যে ডাউ জোন্স সেটা প্রায় 0.2%-এর কাছাকাছি পড়েছিল। তারপরে নাসডাক কম্পোজাইট এটাও প্রায় 1.30% পড়েছিল। মানে দেখতেই পাচ্ছেন, আমেরিকান মার্কেট পড়লেও ভারতের যে মার্কেট সেটা কিন্তু পড়েনি। মানে ভারতের যে মার্কেট সেটা এখন স্ট্রং জায়গায় রয়েছে। তবে দেখুন, বাজার এখন সবুজে থাকলেও এখন একটু সাবধানে থাকাই ভালো হবে। তবে আপনাকে এটা বলছি না যে আপনি নেগেটিভ হয়ে যান, কিন্তু এই মুহূর্তে ওভার কনফিডেন্ট হলে কিন্তু চলবে না। আর যখনই বড় বড় পতন আসবে তখনই কিন্তু বড় বড় সুযোগ আসছে। যদি চান সেই পতনের ফায়দা উঠাতে পারেন বা বাই অন ডিপস করতে পারেন। দেখুন, মিডিল ইস্টে এই ধরনের কনফ্লিক্ট বারবার কিন্তু চলতেই থাকবে। এই এখন যেমন দেখছেন, এই ইসরায়েল ইরান এদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কখনো দেখছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে। এইগুলো চলতেই থাকে, আর এদের যে যুদ্ধ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এইখানে যদি দেখেন, এই ইসরায়েল তারা কিন্তু ক্লেম করেছে যে এরাই তেহরান এর আকাশের উপর পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছে। আর এই ইসরায়েল কিন্তু অত্যন্ত নিখুঁত ভাবে এই ইরানের বিভিন্ন এলাকার উপর টার্গেট করছে। মানে যাদের যাদের প্রয়োজন হচ্ছে তাদেরই কিন্তু খুঁজে খুঁজে মারছে। আর যদি দেখেন, এই যে ইসরায়েল এরা কিন্তু প্রতিটা বিল্ডিং এর নিচে বাংকার তৈরি করে রেখে দিয়েছে। মানে ইসরায়েলের যে সাধারণ মানুষ তারা কিন্তু এখন সেফ অবস্থায় রয়েছে। আর অন্যদিকে যদি দেখেন, এই ইরানকে কিন্তু চীন প্রচন্ড ভাবে সাপোর্ট করছে। আর এটা তো জানেন, ইসরায়েল এদের পেছনে কিন্তু আমেরিকার বড় হাত রয়েছে। মানে সামনে থেকে আপনি হয়তো দেখছেন এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এই যুদ্ধ আসলে আমেরিকা এবং চীনের মধ্যেই হচ্ছে। আর দেখুন, এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে কনফ্লিক্ট কিন্তু এই নতুন নয়, এই জিনিসটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তাই কিন্তু এই ব্যাপারটাকে গ্লোবাল মার্কেট অ্যাভয়েড করছে। আর দেখুন, এই মিডল ইস্টে যখন কোনো ঝামেলা হবে তাতে যদি পুরোপুরি কোনো দেশও ধ্বংস হয়ে যায় তাতেও কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপর কোনো প্রভাব পড়বে না। প্রভাব তখনই পড়বে যখন ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন, ক্রুড অয়েলের যে দাম সেটা আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, আজকের দিনে তো দেখছেন 1.27% পড়েছে। কিন্তু এই ব্রেন্ট ক্রুড এটা যদি শুক্রবারের হাই দেখেন তাহলে $78.50 হাই লাগিয়েছিল। সেইখান থেকে যদি দেখেন তাহলে এই মুহূর্তে প্রায় 7%-এর কাছাকাছি পড়ে গেছে। আর দেখুন, এই মিডিল ইস্টে যখন ঝামেলা হবে এই ক্রুড অয়েল কিন্তু চচ্চর করে বাড়বে, কিন্তু ক্রুড অয়েল তাদের যে দাম সেটা ধরে রাখতে পারে না। আবার দেখবেন কিছুদিনের মধ্যে এই ক্রুড অয়েলের যে দাম সেটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর সেই কারণেই যদি দেখেন, আজকে সকালে গিভ নিফটি এটা কিন্তু একটা পজিটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছিল। তবে শুরুর দিকে কিন্তু মার্কেট কিছুটা দুর্বল ছিল, তারপরে আস্তে আস্তে রিকভার করতে শুরু করেছে এবং এই 12:30 একটার পর থেকে কিন্তু ভালো রিকভারি দেখিয়েছে। ঠিক একই কারণে দেখতে পাচ্ছেন আমেরিকার যে ডাউ জোন্সের ফিউচার্স রয়েছে সেটাও 0.5%-এর উপরে বাড়া রয়েছে। এছাড়াও যদি গ্লোবাল মার্কেট দেখি, দেখতে পাচ্ছেন জার্মানির মার্কেট এইটা 0.5%-এর উপরে বাড়া রয়েছে। তারপর ফুটসি ইন্ডেক্স এটা 0.43% বাড়া রয়েছে। তারপর এই ক্যাক 40 ফ্রান্সের মার্কেট এইটা দেখুন প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। তারপর ইউরো স্টক্স এইটা 0.72% বাড়া রয়েছে। রাশিয়ান মার্কেট দেখতে পাচ্ছেন এটা 0.25% বাড়া। এবং ইসরায়েলের যে মার্কেট TA35 এটাও 0.85% বাড়া রয়েছে। তারপর জাপানের মার্কেট যদি দেখি 1.29% বাড়া। তারপর সাংহাই ইন্ডেক্স এটাও 0.35% বাড়া রয়েছে। এবং হ্যাংসাং ইন্ডেক্স এটা 0.70% বাড়া। আর সাউথ কোরিয়ার মার্কেটে তো একটা বড় উত্থান লক্ষ্য করা গেছে, দেখতে পাচ্ছেন 1.80% বাড়া রয়েছে। মানে ইরান ইসরায়েল এদের যুদ্ধটাকে কিন্তু গ্লোবাল মার্কেট সেরকম গুরুত্ব সহকারে দেখছে না। কারণ দেখুন, এটা সবাই বুঝতে পারছে এই যে ইরান ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট চলছে, এর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এন্ট্রি নেবে এবং এই যে কনফ্লিক্ট তৈরি হয়েছে সেটা কিন্তু থামাবে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু দাবি করেছেন, এখানে দেখতে পাচ্ছেন তিনি বলেছেন, জাস্ট লাইক আই গট ইন্ডিয়া এন্ড পাকিস্তান টু মেক এ ডিল। মানে তিনি যেমন ভাবে ইন্ডিয়া এবং পাকিস্তান এদের মধ্যে কনফ্লিক্টটাকে থামিয়েছিলেন, তিনি কিন্তু পারেন এই ইসরায়েল এবং ইরান এদের কনফ্লিক্টকে থামাতে। আর বুঝতেই পারছেন, আমেরিকার মতো দেশ একটা কোনো যুদ্ধের মধ্যে যদি নাক গলায় তাহলে কিন্তু সেটা থামতে বাধ্য। এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি,
নিফটি নেক্সট 50 দেখতে পাচ্ছেন 0.74% বাড়া। তারপর নিফটি ব্যাংক এইটা 0.75% বাড়া। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.83% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.89%। এরপর 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন ভালো তেজি দেখা গেছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। তবে শুরুর দিকে কিন্তু এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলোতে প্রেসার লক্ষ্য করা যাচ্ছিল, আর সেকেন্ড হাফের পরেই এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলো তেজি দেখাতে শুরু করে। আর এইখানে যে একটা লাল নিশানে দেখতে পাচ্ছেন 1.60% পড়েছে, এইটা ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স। স্মল ক্যাপ 50 দেখতে পাচ্ছেন 1%-এর উপরে বাড়া রয়েছে, মানে বেশিরভাগ যে ইন্ডেক্স সেগুলো বেড়েছে। এরপর যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অত 0.18% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.84% বেড়েছে। এফএমসিজি এইটা 0.63% বাড়া রয়েছে। আইটিতে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তেজি লক্ষ্য করা গেছে, আইটি সেক্টর আজকে 1.57% বেড়েছে। তারপর মিডিয়া, মেটাল, ফার্মা এইগুলো সবই ভালো পারফর্ম করেছে। আর যদি দেখেন কোন সেক্টরেই কিন্তু আজকে সেরকম পতন লক্ষ্য করা যায়নি। এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি, এনএসির মধ্যে টোটাল 3021 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে 1483 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1446 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। এবং নিফটি ফিফটির মধ্যে 45 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 5 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। এরপর নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে সেগুলো একটু দেখে নেবো। এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এইটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর এইচডিএফসি লাইফ এইটা 2.34% বেড়েছে। তারপর এসবিআই লাইফ এইটা 2.27% বেড়েছে। তারপর আল্ট্রাটেক সিমেন্ট এইটা 2.20% বেড়েছে এবং টেক মাহিন্দ্রা এটা 2.07% বেড়েছে। এবং নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো খারাপ পারফর্ম করেছে 5টাই কোম্পানি রয়েছে। সব থেকে বেশি পড়েছে দেখুন টাটা মোটরস, এইটা 3.76% পড়েছে। তো এর কারণটা পরে আলোচনা করছি। তারপর ডক্টর রেড্ডি দেখতে পাচ্ছেন 0.92% পড়েছে। তারপর সান ফার্মা পড়েছে 0.52%, আদানি পোর্ট পড়েছে 0.34% এবং জিও ফাইন্যান্স এটা 0.02% পড়েছে। এরপরে কিছু স্টক আজকে ভালো পারফর্ম করেছে, সেগুলো হচ্ছে এপিআইটি টেকনোলজিস, এইটা প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে মহানগর গ্যাস লিমিটেড এটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর আইজিএল বা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এটা 6%-এর কাছাকাছি বেড়েছে। তো এই দুটো কোম্পানির বাড়ার কি কারণ রয়েছে? মূলত ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এর পেছনে সরকারের তরফ থেকে একটা কারণ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইজিএল স্টক গেইনস অন রিপোর্ট অ্যারাউন্ড ইভি পলিসি টাইমলাইন শিফট ইন দিল্লি, মানে এই যে ইভি পলিসি তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, আর যেটা এই আইজিএল এদের ফেভারে, তো সেই কারণেই আইজিএল স্টকটা বেড়েছে। এইখানে যদি ডিটেলসে দেখি, আগেই পেট্রোল এবং সিএনজি পরিচালিত যে গাড়িগুলো তাদের একটা এক্সপায়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, মানে কোনো একটা বিশেষ সময় থেকে এই পেট্রোল এবং সিএনজি গাড়িগুলো আস্তে আস্তে রোড থেকে তুলে দেওয়া হতো এবং সেই যে টাইমলাইন সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই আইজিএল সেই স্টকটা বেড়েছে। তবে এর কারণের জন্য ইভি সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তার উপর কিন্তু প্রেসার আসতে পারে। এরপরে সুপ্রিম ইন্ডাস্ট্রি লিমিটেড এইটা 6%-এর উপরে বেড়েছে। তারপর যদি দেখি পিআই ইন্ডাস্ট্রি লিমিটেড এইটা 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এই পিআই ইন্ডাস্ট্রি এইটা 4.5%-এর কাছাকাছি বাড়ার কি কারণ রয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই মর্গান স্ট্যানলি এই যে ব্রোকারটা রয়েছে এরাই পিআই ইন্ডাস্ট্রিজ এবং নবীন ফ্লোরিন এই দুটো স্টককে আপগ্রেড করে দিয়েছে, মানে এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। কারণ এই মর্গান স্ট্যানলি এরা বলতে চাইছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ কেমিক্যালের যে কোম্পানিগুলোর ডিমান্ড কম থাকা এবং প্রাইসের উপর প্রেসার থাকার কারণে এই স্টকগুলো ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 এইগুলোতে এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে এবং এদের যে টার্গেট প্রাইস সেটা অনেকটাই বাড়িয়েছে। এইখানে যদি দেখেন এই পিআই ইন্ডাস্ট্রি যেটা এই 4.5%-এর কাছাকাছি বেড়েছে, তার যে টার্গেট প্রাইস সেটা 42% বাড়িয়ে দিয়েছে। আগে টার্গেট প্রাইস দিয়েছিল 3,524, সেটা থেকে বাড়িয়ে করেছে 5,000। এরপরে যদি নবীন ফ্লোরিন দেখি, এর যে টার্গেট প্রাইস সেটা 28% বাড়িয়ে দিয়েছে। এর আগে টার্গেট প্রাইস দিয়েছিল 3,242 এবং এইটা থেকে বাড়িয়ে করেছে 4,160। তবে যদি দেখি আজকের দিনে নবীন ফ্লোরিন এই স্টকটা কিন্তু খারাপ পারফর্ম করেছে। এইখানে দেখুন নবীন ফ্লোরিন এই স্টকটা আজকে 1.20%-এর কাছাকাছি পড়েছে। তারপরে নাভা লিমিটেড এই স্টকটা 4.5%-এর উপরে বেড়েছে। তারপর গ্ল্যান্ড ফার্মা লিমিটেড এইটা 5%-এর উপরে বেড়েছে। তারপর এন্ডুরেন্স টেক এটা 2%-এর উপরে বেড়েছে। এরপর কিছু কোম্পানি খারাপ পারফর্ম করেছে, যেমন এই এসবিএফসি ফাইন্যান্স লিমিটেড এটা 2%-এর উপরে পড়েছে। তারপরে এই কির্লোস্কার অয়েল ইঞ্জিনস এটা 1.80% পড়েছে। তারপর বিডিএল এটা 0.85% পড়েছে। জেকে টায়ার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এটা 0.61% পড়েছে। তারপর আজকে সব থেকে আলোচ্য স্টক এই টাটা মোটরস এইটা প্রায় 4.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই টাটা মোটরস কেন পড়েছে? দেখুন এর পেছনে কিছু সলিড রিজন আছে, সেগুলো একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন টাটা মোটরস শেয়ার ফল 5% আফটার জেএলআর, মানে জাগুয়ার ল্যান্ড রোভার তাদের যে প্রজেকশন
সেটাকে কমিয়ে দিয়েছে। আর কোন ব্যাপারগুলোর উপর থেকে এই প্রজেকশন কমিয়েছে, তাদের যে মার্জিন এবং ক্যাশ ফ্লো, এই দুটো ব্যাপারের উপর থেকে তাদের যে প্রজেকশন সেটা কমিয়ে দিয়েছে। এইখানে যদি দেখি এই জাগুয়ার ল্যান্ড রোভার এরা মনে করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এদের যে মার্জিন সেটা মাত্র 5% থেকে 7% পর্যন্ত থাকবে, যেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে 8.5% ছিল। মানে দেখতে পাচ্ছেন এদের যে মার্জিনের প্রজেকশন সেটা অনেকটাই কমিয়েছে, এবং যে ক্যাশ ফ্লো সেটা তো প্রায় জিরোর কাছাকাছি আসবে এরকম অনুমান করেছে, যেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 1.5 বিলিয়ন ইউরো। তবে এই জাগুয়ার ল্যান্ড রোভার এদের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু আশা করছে তাদের যে ইবিআইটি মার্জিন রয়েছে সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 এবং 28-এ 10% পর্যন্ত বাড়তে পারে। তবে দেখুন এর জন্য কোনো পারফেক্ট টাইম ফ্রেম তারা কিন্তু দেয়নি। আর যদি দেখেন জাগুয়ার ল্যান্ড রোভার এই ব্র্যান্ডটা এই টাটা মোটর কোম্পানির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ টাটা মোটরসের যে রেভিনিউ তার 71% এই জেএলআর এই ব্র্যান্ডটার থেকে আসে, এবং টোটাল টাটা গ্রুপের যে প্রফিট তার 80% এই জাগুয়ার ল্যান্ড রোভার এইটার থেকে আসে। তাই বুঝতে পারছেন এই জাগুয়ার ল্যান্ড রোভার এটা দুর্বল হওয়া মানেই টাটা মোটরসের বড় ক্ষতি হয়ে যাওয়া। তবে যদি দেখেন এই কোম্পানিটার জন্য কিছু ছোট ভালো খবরও আছে। এই যেমন মুডি এই জাগুয়ার ল্যান্ড রোভারের যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে। আগেই রেটিং ছিল BA2 PD, সেইটা থেকে আপগ্রেড করেছে BA1 PD। আর বুঝতে পারছেন যেহেতু কোম্পানির ম্যানেজমেন্টেরই আউটলুক এখন দুর্বল তাই শেয়ার পড়ছে। তবে আপনি যদি 2 বছরের বেশি সময় ধরে রাখতে চান তাহলে কিন্তু ভয় পাবেন না, কিন্তু আপনার যদি টাইম ফ্রেম 3 থেকে 6 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে টাটা মোটর এই স্টকটা থেকে দূরে থাকাই ভালো। কারণ দেখুন কোম্পানি নিজেই বলছে যে এই বছর তাদের যে পারফরমেন্স সেটা খারাপ যাবে। এরপরে যদি দেখি একটি স্টক বাজাজ ফাইন্যান্স লিমিটেড, দেখতে পাচ্ছেন আজকের দিনে 90%-এর কাছাকাছি পড়েছে। আর যদি দেখেন শুক্রবারই এই স্টকটার দাম চলছিল 9,000 টাকার ওপরে, এবং সেই স্টকটা এই মুহূর্তে 900 টাকার কাছাকাছি চলছে। এতে আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু ভয় পাওয়ারই কথা। দেখুন যখন কোনো কোম্পানিতে এরকম অস্বাভাবিক কোনো পতন লক্ষ্য করবেন সেই মুহূর্তে কিন্তু কোম্পানি যে কর্পোরেট অ্যাকশন সেগুলোকে চেক করবেন। এইখানে দেখুন কোম্পানির যে কর্পোরেট অ্যাকশন সেটা খুলে নিয়েছি, আর আজকের দিনেই দেখতে পাচ্ছেন কোম্পানির যে স্টক স্প্লিট তার এক্স ডেট রয়েছে, এবং কোম্পানির যে বোনাস ইস্যু তারও এক্স ডেট রয়েছে। মানে কোম্পানিটা আজকের দিনটাকেই এই স্প্লিট এবং বোনাসের জন্য এক্স ডেট হিসাবে বিবেচনা করেছে। আর এর ফলে কি হবে, ধরুন আপনার কাছে একটি শেয়ার রয়েছে, সেইটা থেকে প্রথমে স্প্লিট হবে, মানে আপনার যে একটি শেয়ার সেটি প্রথমে দুটো শেয়ারে পরিণত হবে। তবে দেখুন শেয়ারের যে দাম সেটা কিন্তু হাফ হয়ে যাবে। আর তারপরে কি হবে, বোনাস ইস্যু হবে। আর এই বোনাস ইস্যুতে কি হবে, একটি শেয়ার থাকলে আপনি অতিরিক্ত 4টি শেয়ার পাবেন। মানে আপনার কাছে যদি একটি শেয়ার থাকে আপনার কাছে এই বোনাস ইস্যু হওয়ার পরে মোট 5টি শেয়ার হয়ে যাবে। আর এর আগেই দেখলেন এই স্টক স্প্লিটের ফলে আপনার কাছে যে একটি শেয়ার ছিল তার বদলে আপনার কাছে 2টি শেয়ার হয়েছে। মানে এরপরে যে বোনাস ইস্যু সেটাই 2টি শেয়ারের উপর প্রযোজ্য হবে, মানে 2টির বদলে আপনি আরো অতিরিক্ত 8টি শেয়ার পাবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার কাছে যদি এই বাজাজ ফাইন্যান্সের একটি শেয়ার এই শুক্রবার দিন থেকে থাকে তাহলে আপনি এর পরিবর্তে আরো অতিরিক্ত 9টি শেয়ার পাবেন। মানে আপনার কাছে টোটাল শেয়ার হবে 10টি। আর দেখুন তবে এই মুহূর্তে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই যে অতিরিক্ত 9টি শেয়ার সেটি কিন্তু দেখতে পাবেন না। আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই মুহূর্তে একটি শেয়ার থাকবে, এবং যার দাম হয়তো কমে গেছে। আর যে কোনো স্টকের বোনাস ইস্যু হলে সেই যে বোনাস শেয়ার সেইগুলো আপাতত 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, এবং যে স্প্লিটের শেয়ার সেইগুলো ক্রেডিট হতে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। আর অনেকে যারা বিগিনার আছেন তারা জানেন না এই স্প্লিট এবং বোনাস এই জিনিসটা কি। প্রথমেই স্প্লিট এইটা নিয়ে আলোচনা করব। দেখুন যেই কোম্পানির ফেস ভ্যালু 1-এর বেশি রয়েছে সেই কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারে। আর কোনো কোম্পানির ফেস ভ্যালু একবার যদি 1-এ নেমে আসে তাহলে কিন্তু কোম্পানির পক্ষে স্প্লিট দেওয়া সম্ভব হয় না। আর সেক্ষেত্রে যদি দেখি এই বোনাস ইস্যু এটা দিতে গেলে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা স্ট্রং হতে হয়, এবং কোম্পানির যে রিজার্ভ সেটাও বেশি থাকতে হয়। কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে রিজার্ভ না থাকলে কোম্পানি কিন্তু এই বোনাস ইস্যু করতে পারে না। তার মানে কি বুঝতে পারছেন, যে কোনো কোম্পানির ফেস ভ্যালু যদি 1-এর বেশি হয় মানে তাদের ফাইন্যান্সিয়াল যতই খারাপ হোক তারা কিন্তু স্প্লিট দিতে পারবে। কিন্তু এই বোনাস ইস্যু দিতে গেলে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা খুব ভালো হতে হবে। আর অনেকেই প্রশ্ন করবেন এই বোনাস এবং স্টক স্প্লিট এইগুলো কেন দেওয়া হয়, এতে তো স্টকের যে দাম সেটা কমে যাচ্ছে, শুধুমাত্র স্টকের যে কোয়ান্টিটি সেটা বেড়ে যাচ্ছে। দেখুন এর ফলে কি হয়, বাজারে যে স্টকের ভলিউম সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। চলুন আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন কোনো একটি স্টক আগে এই $100 চলতো, বা ধরুন 100 টাকাতেই চলছিল। এবার কোনো ব্যক্তির কাছে 80 টাকা থাকলে সে কিন্তু এই স্টকটাতে ইনভেস্ট করতে পারবে না। আর এই স্টক স্প্লিট বা বোনাস হওয়ার পরে যখন এই স্টকের দাম 50 টাকা করে হয়ে গেছে তখন কিন্তু যে ব্যক্তির কাছে 80 টাকা রয়েছে সেই ব্যক্তি কিন্তু একটি হলেও এই স্টক কিনতে
পারবে। চলুন আরো একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এই যে স্টক, এই প্রথমের যে বড় স্টকটা, এইটা ধরুন 10,000 টাকায় চলছে। তো কোনো ব্যক্তির কাছে যদি 8,000 টাকাও থেকে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি এই স্টকে ইনভেস্ট করতে পারবে না। কিন্তু ধরুন এই 10,000 টাকার স্টকটাই 4 ভাগে ভাগ করে দেওয়া হলো, মানে 2,500 টাকা করে 4টে শেয়ার বাজারে আনা হলো। তো এর ফলে কি হবে, যেই ব্যক্তির কাছে 8,000 টাকা আছে, সেই ব্যক্তি কিন্তু এই 2,500 টাকা করে এই কোম্পানির মোট 3টি শেয়ার কিনতে পারবে। তার মানে বুঝতে পারছেন, অনেক ছোট ছোট বিনিয়োগকারীও এই স্টকটাতে অংশগ্রহণ করতে পারবে। আর কোনো কোম্পানির শেয়ারে এই স্প্লিট এবং বোনাসের ফলে দাম কমে গেলেও কোম্পানির যে আসল ভ্যালু, সেটা কিন্তু অপরিবর্তিতই থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।